ঘোষণা করা হলো 234টি পৌরসভা নির্বাচনের তফসিল। 30 ডিসেম্বর ভোট। প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না সরকারি সুবিধাভোগী কেউ। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। দলীয় প্রতীকে নির্বাচনের জন্য আরো সময় প্রয়োজন ছিল মত বিশেষজ্ঞদের। একই সঙ্গে নির্বাচনে সহিংসতার আশঙ্কা। এই শিডিউল ঘোষণা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আচরণবিধি কোনো গ্যাজেট হয় নাই, তো এইগুলো কাম্য নয়। আইন বিধি সবই একরকম ছিল, এখন দুই রকম হবে, দুই রকমের ইমপ্লিকেশন হবে। এই লোকাল ইলেকশন যত নিচের দিকে নামবে এটা ততই সংঘর্ষপূর্ণ ইলেকশন হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজই শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা। কাল থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট। এখনো খোলেনি জাপানি নাগরিক মিয়াতার মৃত্যু রহস্য জট। ব্যাখ্যা না দিয়েই ডিএমপির ব্রিফিং বাতিল। গ্রেফতার 5 জন, 4 দিন করে রিমান্ডে। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা। শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক, ঘটনা তদন্তে পুলিশ। চট্টগ্রামের সিটিগেট এলাকা থেকে পাচারের সময় 20 নারী উদ্ধার। উদ্দেশ্য ছিল ঢাকা হয়ে সৌদি আরব। এক পাচারকারী আটক। এবং তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপারস্টারসের মালিকের অশোভন আচরণের বিষয়ে চলছে তদন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলে রিপোর্ট জমা হবে 3-4 দিনের মধ্যেই। আসছে 30 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে দেশের 234টি পৌরসভা নির্বাচন। দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। প্রথমবারের মতো দলীয় এ নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3 ডিসেম্বর, যাচাই বাছাই 5 ও 6 তারিখ আর প্রত্যাহারের শেষ দিন 13 ডিসেম্বর। সিইসি জানান সরকারি সুবিধাভোগী কেউ অংশ নিতে পারবেন না নির্বাচনী প্রচার প্রচারণায়। রাশেদ লিমনের রিপোর্ট। ভোট গ্রহণের তারিখ 30 ডিসেম্বর 2015 বুধবার। আইন পরিবর্তন সংশোধন নানা জটিলতা পেরিয়ে মাঠে গড়াচ্ছে পৌর নির্বাচন। সংশোধিত পৌরসভা আইন 2015-র আওতায় এবারই প্রথম স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচনে ব্যালট পেপারে থাকছে দলীয় প্রতীক। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা তাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকতে হবে যে উক্ত প্রার্থীকে উক্ত দল হতে মনোনয়ন দেওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী অর্থ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সম পদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। হঠাৎ করেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অনেকটা তড়িঘড়ি করে নতুন এই আইনে নির্বাচন করার যুক্তিও তুলে ধরেন সিইসি। কেন সব দলের সাথে বসলাম না? আসলে আইনটা যে হচ্ছে এটা আমরা জানতাম না। কাজেই আইন যখন আপনারা খবরের কাগজে দিলেন কিংবা যেদিন প্রথম এটা আসলো সেদিন আমরাও জানতে পারলাম। অর্ডিন্যান্স হওয়ার পরে আমরা ওটা নিয়ে কাজ করলাম, তারপরে আবার পার্লামেন্টে যেয়ে এইটা বদলে গেল। মাত্র কয়দিন আগে এটা আইন হয়ে এসেছে গেজেটে, সেদিন আমরা জানতে পারলাম যে কি আইন হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস দিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান কাজী রকিবউদ্দিন আহমদ। নানা আইনি জটিলতা শেষে অবশেষে ঘোষণা করা হলো পৌরসভা নির্বাচনের তফসিল।
এবারই প্রথম মেয়র প্রার্থীরা লড়বেন দলীয় মনোনয়ন আর দলীয় প্রতীক নিয়ে। তবে কাউন্সিলর ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে থাকছে আগের নিয়মই বহাল। আর তাই নতুন এই নিয়মে একই নির্বাচনে দু ধরনের নির্বাচনী পরিচালনা করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের আরও প্রস্তুতির প্রয়োজন ছিল বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাছাড়া প্রার্থীদের মনোনয়ন স্থানীয়ভাবে নাকি কেন্দ্রীয়ভাবে ঠিক করা হবে সেই বিষয়টি খোলাসা করা উচিত ছিল বলে মনে করেন তারা। পাশাপাশি দলীয়ভাবে নির্বাচন হওয়ার কারণে প্রার্থী মনোনয়নে পেশি শক্তির ব্যবহার ও মনোনয়ন বাণিজ্য হতে পারে বলেও মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। মাহমুদ রাকিবের রিপোর্ট। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। 1 মাস 5 দিন সময় হাতে রেখে ঘোষণা করা হলো 234টি পৌরসভার নির্বাচনের তারিখ। বিশেষজ্ঞদের মতে যেহেতু প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন, তাই আরো কিছুটা সময় নিয়ে পূর্ণ প্রস্তুতি সহ তারিখ ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন তারা। অন্য দলগুলো সেভাবে রেডি আছে কিনা, অন্য দলের প্রার্থীরা ঠিক নির্ভয়ে নির্বাচন করতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন দেখা দিবে। অন্য দলগুলো এটাকে বিনা চ্যালেঞ্জ যেতে না দিবে, ইলেকশন করবে, এরকম যদি অবস্থা দাঁড়ায় এবং সরকারও যদি ওইভাবে তাদেরকে সেই সুযোগ দেয় মুক্তভাবে নির্বাচন করার, কোনো রকম ধরপাকড় না করে, বিভিন্ন রকম মামলা হামলা না করে, তাহলে হয়তো এটা এক প্রধান পরিবেশ হতে পারে। দলীয়ভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে আরও কতগুলো সিদ্ধান্ত প্রয়োজন, আরও কতগুলো প্রস্তুতি প্রয়োজন। মনোনয়ন কি গণতান্ত্রিকভাবে দেওয়া হবে না কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছার ভিত্তিতে দেওয়া হবে? এটা কি স্থানীয়ভাবে দেওয়া হবে না জাতীয়ভাবে দেওয়া হবে? এইসব বিষয়গুলো জানা দরকার। তবে নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রচারণার সুযোগ না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। শিডিউল ঘোষণা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আচরণবিধি কোনো গ্যাজেট হয় নাই, তো এইগুলো কাম্য নয়। পৌরসভার মেয়র যদি শুধু দলীয় ভিত্তিতে নির্বাচিত হয় এবং পৌরসভার কাউন্সিলর যদি দলীয় ভিত্তিতে নির্বাচিত না হয়, নির্দলীয় নির্বাচিত হয়, এটা ওই যে একই প্রতিষ্ঠানের নির্বাচনের ক্ষেত্রে দুই নিয়ম, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মন্ত্রীপদ মর্যাদায় যারা, তারা নির্বাচনে প্রচারণা যেতে পারবেন না। এটা ঠিক আছে, এটা আগের সিস্টেমটা বহাল থাকলো, এটা থাকা উচিত ছিল এবং এটা নির্বাচন কমিশন এটা করেছেন, তাদের দিক থেকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন এটা কতটুকু মানা হবে সেটা দেখার বিষয় আছে। সবার অংশগ্রহণে যদি নির্বাচনটা করা যায়, দেশ আবার নির্বাচনী ট্র্যাকে ফিরে আসবে। তবে সবকিছু ছাপিয়ে নির্বাচনে সুষ্ঠুভাবে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করানোই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় বলে মনে করেন বিশ্লেষকরা। সরকারের অন্যান্য বিভাগের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অতীতের মতো আবারও ভোট কারচুপি করতে তাড়াহুড়া করে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। দুপুরে ঢাকা মহানগর আদালতের কোর্ট হাউস স্ট্রিটে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগ বর্তমানে তারেক আতঙ্কে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণা করলেন, এতে আমরা গন্ধ পাচ্ছি যে অতীতের ন্যায় তারা দলীয়করণ করবে। আগে তো সমর্থন দিত, তাতেই প্রশাসনের এক কিছু অংশ সরকারের সাথে হাত মিলিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান নিতেন, আর এবার তো সরকারের তরফ থেকে নমিনেশন দেওয়া হচ্ছে। তাই আমাদের আশঙ্কা যে আগামী এই যে পৌর নির্বাচন হবে সেগুলি সুষ্ঠুভাবে হবে কিনা। বর্তমান সরকার দেশের উন্নয়ন করছে, আর তাই জনগণকে নিজ স্বার্থেই সরকারকে সমর্থন দিতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশকে ধ্বংস ও অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সাধারণ সভায় তারা এসব মন্তব্য করেন। জাতিসংঘের যে 6টি সূচক, প্রত্যেকটি সূচকে আজকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। খাদ্য নিরাপত্তা সহ দারিদ্র্য বিমোচনে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও এগিয়ে আছি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেদিকে এগিয়ে উঠতে পারলে 2021 সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আজকে জনকল্যাণমুখী যে সরকার, সেই সরকারের প্রতি নিঃশর্ত শর্তহীন ভাবে সমর্থন দেওয়াটা হচ্ছে এই দেশের মানুষের দায়িত্ব এবং কর্তব্য নিঃস্বার্থে। বিদেশে যে আমরা চাল রপ্তানি করছি সরকারি পর্যায়ে G2G পদ্ধতিতে, বেসরকারি পর্যায়ে বিদেশে বাজারে চাল রপ্তানি করা যায় কিনা একটা লিমিটেড পরিমাণ, এরকম একটা প্রস্তাব বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে আমার সাথে কথা হয়েছে।
এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। আজকে দেশকে অস্থিতিশীল করার, দেশটাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে, বিদেশিদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট করার চেষ্টা করছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র, কোনো অসুখ শক্তি বাংলাদেশের এই অর্থনৈতিক চাকাকে দুর্বল করতে পারবে না। আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে নস্যাৎ করতে পারবেন না। আজ থেকেই শেষ হলো হাতে লেখা পাসপোর্টের যুগ। এরই ধারাবাহিকতায় ভিড় বেড়েছে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয়তা ও অগ্রাধিকারের ভিত্তিতে আবেদনকারীকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট সরবরাহ করা সম্ভব। অন্যদিকে পাসপোর্ট অফিসে আসা সেবা প্রত্যাশীদের অভিযোগ দালাল এবং সময়ক্ষেপণ নিয়ে। আন্তর্জাতিক মানদণ্ডে 24 নভেম্বর থেকে শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণের সুযোগ। এখন থেকে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি নিয়েই বাংলাদেশের সব নাগরিককে বিদেশ ভ্রমণে যেতে হবে। এ কারণেই ভিড় বেড়েছে আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসে। সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতে লেখা পাসপোর্ট আজ থেকে অচল হয়ে যাওয়ায় নানা বিড়ম্বনা নিয়ে তারা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ডিজিটাল পাসপোর্টের জন্য। 12টা কাউন্টার আছে এখানে, কিন্তু কাজ করতেছে 2 জন। ভিতরে ছবি তোলার কথা হচ্ছে আপনার 4টা টেবিল, সেখানে তুলতেছে 1 জন। আমাদের ফ্লাই করার জন্য আপনার অ্যানালগ পাসপোর্ট মনে হয় আর গ্রহণযোগ্য না, সেই জন্য আমরা পাসপোর্ট করতে আসছি, নতুন পাসপোর্ট। ওইটা বাদ হয়ে গেছে আমার, এই জন্য আবার নিউ পাসপোর্ট করাচ্ছি। মহিলাদের কিউটা বলেন, পুরুষের কিউটা একসঙ্গে ঢুকাচ্ছে। হাতের লেখা পাসপোর্ট দিয়ে ছুটিতে আসছি, তো এখানে যাওয়া যাবে না, বলছে ডিজিটাল পাসপোর্ট বানায় তারপর যাওয়ার জন্য। পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা জানান, দেশে বিদেশে এখনো যাদের কাছে হাতে লেখা পাসপোর্ট আছে তারা আবেদন করে পর্যায়ক্রমে ডিজিটাল পাসপোর্ট নিতে পারবেন। সবাইকে যে 24 নভেম্বরে দিয়ে ফেলতে হবে এমন তো না। যাদের ট্রাভেল করার প্রয়োজন হবে তারা আবেদন করেছে, তারা পেয়েছে। যা ট্রাভেল পরে করবে সে পরে আবেদন করবে, পরে আমরা দিব। প্রবাসী যারা আসবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখান থেকে এমআরপি দিয়ে দেবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। নাগরিকদের প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট সরবরাহ করার নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া হয়েছে। যারা বাইরে আছেন কিংবা যারা আমাদের ভিতরে আছেন, যারা নাকি এমআরপি নিয়ে এমআরপি চান কিংবা বিদেশে যেতে চান কিংবা বিদেশ থেকে আসবেন, যাদের কাছে হ্যান্ডরাইটিং পাসপোর্ট আছে, এই সমস্ত ব্যক্তিদের কোনো অসুবিধা হবে না। কারণটা হলো যে আমাদের এখন যে আমাদের ক্যাপাসিটি আছে, আমরা 20,000 পাসপোর্ট ডেইলি প্রিন্ট করতে পারি। বিদেশে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের হাতে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট সরবরাহ করা হবে বলেও জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত সীমান্ত সড়কগুলো পুনরায় খুলে দিতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে ভারতের গান্ধিয়ান অধ্যয়ন কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সন্ধ্যায় ভারতের আন্তর্জাতিক গান্ধিয়ান অধ্যয়ন কেন্দ্র ও মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। এ সময় প্রধানমন্ত্রী বেশ কিছু সময় প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। মেঘালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর অলকা শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটিকে শেখ হাসিনা জানান, তার সরকার দুদেশের মানুষে মানুষের যোগাযোগ এবং ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। ইতোমধ্যে সীমান্ত হাটগুলোর অর্থনৈতিক সুফল আসতে শুরু করেছে। এ সময় প্রতিনিধি দলটিও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। দীর্ঘ 2 মাস 10 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অফিস করেছেন। রাত 9:15টার দিকে গুলশানের দলীয় কার্যালয়ে আসেন বেগম জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুক, মীর নাসির, আমির খসরু মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব শাহজাহান সহ বিভিন্ন সিনিয়র নেতারা বেগম জিয়াকে স্বাগত জানান। বেগম খালেদা জিয়ার সাথে তাদের কুশল বিনিময় হয়। পরে কার্যালয়ে আসা সিনিয়র নেতাদের সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিদেশ সফরের আগে সর্বশেষ 14 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অফিস করেছেন। রাত 11টার সময় আরো থাকছে। তুর্কি সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত, আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুরস্কের, অস্বীকার করল রাশিয়া। ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল 4:30টার দিকে 2 যুবক তার বাসায় গিয়ে তার নাম ধরে ডাকাডাকি করে। পরে বাইরে বেরিয়ে এলে তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এ সময় তার চিৎকারে স্ত্রী শিখা ঘোষ এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদিকে ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। অচেনা কেউ ভাবে মুখ বান্ধা ছিল, তাকে ডাক দিয়ে বের করে বাসার থেকে বের করে তার উপর প্রহার করে। ওনার জেনারেল কন্ডিশন ডিটেরিয়েট করছিল, আমরা ওটা কারেকশন করছি। কারেকশন করার পর ওনার যে উপরে যে কাটাগুলো ছিল সেগুলো কারেকশন করা হয়েছে। কারেকশন করার পর এখন রোগীর কন্ডিশন স্টেবল। ওনার কোনো পূর্ব শত্রুতা থাকতে পারে, এই ধরনের কোনো ঘটনা হতে পারে। বিষয়টা তদন্তাধীন, এখনই মন্তব্য করা যাবে না। রাজধানীর উত্তরায় হিরোই মিয়াতা নামে জাপানি নাগরিক মৃত্যুর রহস্য জট এখনো খুলছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে মুখ খুলছে না পুলিশও। এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করেও তা বাতিল করে ডিএমপি। এদিকে এ ঘটনায় আটক 5 জনকে 4 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ আদেশ দেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 50 জাপানি নাগরিক হিরোই মিয়াতা বাংলাদেশে বসবাস করতেন দীর্ঘদিন ধরে। এখানে তিনি বাইং হাউস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশের একটি সূত্র। তবে গত 29 অক্টোবর মারুফুল ইসলাম নামে এক যুবক আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে হালিমা খাতুন নামে এক নারীর লাশ দাফন করে উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানে। মারুফ নিজেকে পরিচয় দিয়েছিল হালিমা খাতুনের নাতি হিসেবে। ওই সময় ডিউটিতে আমি এবং এই ভাই দুইজনই ছিলাম। আমি রেজিস্টার করছি, উনি রিসিভ করছেন। ঠিক আছে, এই আর কি। মৃত্যুর কারণ কি বলেছিল আপনাদেরকে? এই যে দেখছি বার্ধক্যজনিত, বয়স দিচ্ছে 74 বছর। আমাদের এখানে আসার পরে যে তথ্য দেয় আমরা এই তথ্য অনুসারে দাফন করি। এদিকে 26 অক্টোবর থেকে মিয়াতার সেলফোন বন্ধ থাকায় তার মা বিষয়টি অবহিত করেন বাংলাদেশের জাপান দূতাবাসকে। এ নিয়ে দূতাবাসের পক্ষ থেকে একটি জিডিও করা হয়। এরপর তদন্তে বের হয়ে আসে হালিমা খাতুন নামে দাফন করা নারী হচ্ছেন হিরোই মিয়াতা। মিয়াতার মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট খুলতে আটক করা হয় 5 জনকে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করলে মঞ্জুর করা হয় 4 দিন করে রিমান্ড। আমাদের শুনানি, রাষ্ট্রপক্ষের শুনানি শোনার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট আমাদেরকে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। 411 দপ্তর দাখিল করে নাই এবং মেডিকেল রিপোর্ট আসে নাই, এবং সে অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে এই রিমান্ডটা এই মুহূর্তে হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। মিয়াতার নিখোঁজ হওয়া ও মৃত্যুর রহস্য নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও পরে তা বাতিল করে ডিএমপি। আর উত্তরা পূর্ব থানা পুলিশও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কথা বলতে নারাজ। তবে একটি সূত্র জানায় 10 বছর ধরে বাংলাদেশে থাকলেও 2006 সালে শেষ হয়ে যায় মিয়াতার পাসপোর্টের মেয়াদ। আমিও ব্যস্ত, কিন্তু দয়া পরামর্শ ফোন ধরি, কারণ আপনারা ফোন করেন, যদি অন্তর্পক্ষে না রিসিভ করি তাহলে তো আর কিছু বলার নাই। তাই না, অন্তর্পক্ষে আমার কাছে তথ্য নাই, এই বিষয়টা তো জানাতে পারি। জানা গেছে মিয়াতা দীর্ঘদিন উত্তরা 6 নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেলে থাকতেন। তবে গত আগস্ট মাসে তিনি ছেড়ে যান সেই হোটেল। এরপরে তিনি কোথায় থাকতেন, কাদের সঙ্গে মিশতেন সেই তথ্য নেই বলেও দাবি হোটেল কর্তৃপক্ষের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আবারও পৌরসভা নির্বাচন প্রসঙ্গ। চলমান পরিস্থিতিতে একই সঙ্গে 234টি পৌরসভার নির্বাচন করতে গেলে নির্বাচনী সংঘাত আর সহিংসতা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া সংশোধিত পৌরসভা আইন 2015 এর অধীনে আসছে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে ধারণা তাদের। তবে ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। রাশেদ দিমনের রিপোর্ট। সম্প্রতি বেশ কয়েকটি প্রভাবশালী দেশের সতর্কতা, বিদেশিদের উপর হামলা, লেখক, প্রকাশক, ব্লগারদের হত্যাসহ বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া বিশ্বজুড়ে মাথাচাড়া দেয়া জঙ্গিবাদের প্রভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এমন বাস্তবতায় ডিসেম্বরের শেষ নাগাদ একসঙ্গে প্রায় 234টি পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। হঠাৎ করে যদি বলে ফেলে আমি সব একত্রে করব, পুলিশ এত এঙ্গেজ, চারিদিকে বিজেপি এঙ্গেজ, ফোর্স তো প্রয়োজন। কারণ আমাদের দেশের এই লোকাল ইলেকশন যত নিচের দিকে নামবে এটা ততই সংঘর্ষপূর্ণ ইলেকশন হয়। তার উপর সংশোধিত পৌরসভা আইন 2015 আরো ভাবিয়ে তুলছে তাদের। মেয়র প্রার্থীদের জন্য দলীয় আর কাউন্সিলরদের জন্য নির্দলীয় এমন দ্বৈত আইনের প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীকেও বিপাকে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন বিধি সবই একরকম ছিল, এখন আবার 2 রকম হবে, 2 রকমের ইমপ্লিকেশন হবে। একজন ম্যাজিস্ট্রেটকে 2 রকমের জিনিস দেখতে হবে। রাজনৈতিক দলগুলো বা সরকারি দল এরা এটাকে ম্যানেজ করতে পারবে না। যখন তারা একজনকে নমিনেশন দেন, তাদের
দলের ভিতরে আরো 3 জন থাকেন, তারা সিলেক্টেড হন না, তখন তারা কিন্তু উগ্র অবস্থান নিয়ে ফেলেন। এদিকে কমিশন বলছে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ছাড় দেয়া হবে না। দলীয় প্রতীকে নির্বাচনের অভিজ্ঞতা পূর্ব থেকে আছে, কাজে আমরা আশা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে, মানুষ সুন্দরভাবে এসে ভোট দিতে পারবে। ভোটারদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলীর সিটি গেট এলাকা থেকে পাচারের সময় 20 নারীকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সৌদি আরব যাওয়ার ভিসার ফটোকপি পাওয়া গেলেও মূল কাগজপত্র পাওয়া যায়নি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদের ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনের মুখোমুখি করা হবে। বিস্তারিত কমলদের রিপোর্টে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে দুপুরে সিটি গেট এলাকায় সন্দেহভাজন যানবাহনে নজরদারি করছিল পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের 20 নারী যাত্রীকে দেখে পুলিশের সন্দেহ হয়। এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় যাত্রা এবং গন্তব্যের ব্যাপারে সদুত্তর দিতে পারেনি তারা। এই অবস্থায় গাড়ি থেকে নামিয়ে তাদের আকবর সাথে নিয়ে আসে পুলিশ। পরে তারা স্বীকার করে তাদের সৌদি আরব পাঠানো হচ্ছিল। সৌদি আরব যাই না টিকেট মানে আজিয়া হইয়া দেরি আর বিমানত আজিয়া উঠতে বলে হই উড়িব বলে হই আমার 20,000 দিয়ে হাজ করি বলে তার ওরা বাজে হইবার আর কোনো সমস্যা নাই। তাৎক্ষণিকভাবে বৈধ কোনো কাগজ দেখাতে না পারলেও আটক ট্রাভেল এজেন্সি মালিক দাবি করে নিয়ম মেনে এসব নারীদের সৌদি আরব পাঠানো হচ্ছিল। আমাদের সব কাগজপত্র সবগুলো আছে, আর ওবিসির কাগজপত্র, আলিফ ওয়াসিসের লাইসেন্স পত্র সবগুলো অফিসে আছে, বা সৌদির কাগজপত্র মানে সবগুলো গিয়ে অফিসে আছে। সিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উদ্ধারকৃত 20 নারীকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাদের পুলিশ পাহারায় ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় পাঠিয়ে দেওয়া হয়। মূল বিষয়টা আসলে চেক করে দেখবেন ঢাকা ইমিগ্রেশন অথরিটি। আমরা আমাদের অথরিটির মাধ্যমে ঢাকায় কথা বলছি, আমরা এখান থেকে পুলিশ স্কট দিয়ে ওদেরকে ঢাকা পাঠিয়ে দিচ্ছি। এখন আমাদের পুলিশ গিয়ে ঢাকা ইমিগ্রেশনে হ্যান্ড ওভার করবে, সেখানে যদি সবকিছু লিগাল থাকে তারা যাবে, অন্যথায় ঢাকা ইমিগ্রেশন ব্যবস্থা নেবে ওদের বিরুদ্ধে। উদ্ধারকৃত 20 জনকে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল এবং মঙ্গলবার দিবাগত রাত 2:30টার ফ্লাইটে তাদের সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 3 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে এই জামিন মঞ্জুর করেন। গত 2 নভেম্বর নাশকতার এই 3 মামলায় জামিন আবেদন বাতিল করে মির্জা ফখরুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির জানিয়েছেন, জামিনের এই 3 মাস শেষ হওয়ার পর বিএনপির এই নেতাকে আবারও আদালতে আত্মসমর্পণ করতে হবে। এদিকে এই আদেশের পর ফখরুলের মুক্তিতে আইনগত আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গৃহবধূ রুনাকে। গত রোববার ময়মনসিংহের ভালুকায় পাশবিক নির্যাতন করে তার চোখ উপড়ানোর চেষ্টা করে স্বামী। এ ঘটনায় স্বামী বুলবুল আহমেদ রাজুকে আটক করেছে স্থানীয় জনতা। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে রুনাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত তার স্বামী। এরই জের ধরে রোববার রাতে রুনাকে নির্যাতন করে তার 2 চোখ উপড়ে ফেলার চেষ্টা করে রাজু। পরে চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রুনাকে রাজধানীতে আনা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এখনো আশঙ্কা মুক্ত নন রুনা। তুর্কি সিরিয়া সীমান্তে একটি রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে আঙ্কারা। মঙ্গলবার তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। তুর্কি F-16 জঙ্গি বিমান থেকে গুলি করে রুশ বিমানটি ভূপাতিত করা হয়। এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুরস্ক জানিয়েছে আকাশ সীমা লঙ্ঘন করায় বিমানটিকে ভূপাতিত করা হয়। ভূপাতিত করার আগে বিমানটিকে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে তুর্কি সামরিক বাহিনী। তারা আরও জানায়, বিমানের 2 জন পাইলট প্যারাসুটে জরুরি অবতরণ করলে একজনকে সিরীয় বিদ্রোহীরা আটক করে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমানটি রাশিয়ার স্বীকার করলেও আকাশ সীমা লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে। এদিকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ন্যাটোর সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করেছে আঙ্কারা।
চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপারস্টার্সের মালিকের অশোভন আচরণের বিষয়ে তদন্ত চলছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বিপিএল গভর্নিং কাউন্সিলকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সিলেট সুপারস্টার্সের মালিককে শাস্তির মুখে পড়তে হতে বলেও জানান তিনি। তবে সিলেটের মালিক আজিমুল ইসলাম তামিমের অভিযোগ অস্বীকার করেছেন। বিপিএল এর কোনো ক্ষেত্রে অন্যায়ের 1 ইঞ্চি আমরা ছাড় দেব না। এবারও আমি বলতে চাই, এটা যদি আমরা ওইরকম সবার কাছে আইগুলি যারা ছিলেন তাদের ভাষ্য আমি প্রত্যেককে 1 বাই 1 দেখে কথা বলবো। কথা বলে যেটা হবে সেটাই আর কি আমি 100% স্ট্রিক্ট ডিসিশনে থাকবো। তদন্ত করে এখন পাওয়া যায় তখনই আপনারা দেখবেন যে আমরা এটা কি ডিসিশন নিই। কারোই কিন্তু 1 ইঞ্চি ছাড় দিই না, এই ব্যাপারে আমরা কোনো ছাড় দেবো না। ইনভেস্টিগেশন তারাই বলবে, কারণ আমাদের পক্ষ থেকে আই ক্যান 110% অ্যাসিওর ইউ দ্যাট আমরা কোনো অবস্থাতেই কোনো প্লেয়ারকে অ্যাবিউজ করার কোনো প্রশ্নই ওঠে না। কেন একটা চেয়ার নিয়ে একটা মানুষ মাঠের ভিতরে বসবে? ডিসিপ্লিনারি কমিটি উইল সি অল দ্যাট। এবং মালিকদের সাথে টিমের প্লেয়ারদের ম্যাচ চলাকালীন তো কোনো কথা বলাই নিষেধ, তো কথা কেন হবে এখানে? আর তাকে অ্যাবিউজ যদি করা হয়, জানার ইচ্ছা হচ্ছে যে কি নিয়ে অ্যাবিউজ করা হবে তাকে। রাত 11টার সময়ে এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘোষণা করা হলো 234টি পৌরসভা নির্বাচনের তফসিল। ভোট 30 ডিসেম্বর। প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না সরকারি সুবিধাভোগীরা। আরও সময় প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। আজই শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা। কাল থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট। ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। ঘটনা তদন্তে পুলিশ। এখনো খোলেনি জাপানি নাগরিক মিয়াতার মৃত্যু রহস্য জট। ব্যাখ্যা না দিয়ে ডিএমপির ব্রিফিং বাতিল। গ্রেফতার 5 জন 4 দিন করে রিমান্ডে। চট্টগ্রামের সিটিগেট এলাকা থেকে পাচারের সময় 20 নারী উদ্ধার। উদ্দেশ্য ছিল ঢাকা হয়ে সৌদি আরব। এক পাচারকারী আটক। এবং তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপারস্টার্সের মালিকের অশোভন আচরণের বিষয়ে তদন্ত চলছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের রিপোর্ট জমা হবে 3-4 দিনের মধ্যেই। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।